লাইফে প্যারাকে প্যারা মনে করলেই সেটা প্যারা, প্যারা বলে কিছু নাই। আল্লাহ তাআলা সবচেয়ে বেস্ট ক্রিয়েশন হচ্ছে আমি, আমরা মানুষ। গার্ডিয়ানদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলবেন যে সিকোয়েন্স মেনটেন করে যাতে তারা পড়ান। যেটা করতে হবে সেটা হচ্ছে 9-10 এর বই ভালোভাবে পড়তে হবে। যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে এসএসসির সিলেবাসের বাইরের কোনো কিছু পড়াই যাবে না। চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার পড়াটা সবচেয়ে জরুরি। তুমি কোন কলেজে পড়তেছো ডাজন্ট ম্যাটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি ভিডিওতে। সো দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় আছি। আজকে আমরা আছি নর্ডেম কলেজে। সো আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে, যিনি হচ্ছে আমাদের মুনির ভাই। মুনির ভাইকে সবাই তোমরা অ্যাজ এ টিচার হিসেবে জানো কিংবা অ্যাজ এ মেন্টর হিসেবে চিনো, বাট আজকে ভাইয়া আসছে আমাদের এখানে, সেটা হচ্ছে অ্যাজ এ নটোডেমিয়ান বড় ভাই হিসেবে। ঠিক আছে, সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। সো আজকের আমরা এটাকে পডকাস্ট বলি বা ভিডিও বলি। এই ভিডিওটা বা পডকাস্টটা খুবই স্পেশাল হবে। এটা একটা বড় একটা রিজন হচ্ছে ভাইয়ার যে পরিচয়টা, ভাই হচ্ছে নর্ডেমের হচ্ছে 2001 ব্যাচের স্টুডেন্ট, আর আমি হচ্ছে 2020 ব্যাচের স্টুডেন্ট। তার মানে বুঝতে পারছো যে মাঝখানে একটা বড় বা 19 বছরের একটা গ্যাপ আছে। ঠিক আছে, সো ভাইয়ের সাথে আমরা যেটা ডিসকাস করার চেষ্টা করবো যে ভাইদের একটু কারেকশন করে দেই, সেটা আচ্ছা হচ্ছে এক কিন্তু আমার এসএসসি ব্যাচ, এইচএসসি 3, আচ্ছা, তো তাহলে তোমার হচ্ছে এইচএসসি 20, 20, সুতরাং তাহলে হচ্ছে আসলে হ্যাঁ, গ্যাপটা 17 বছর। 17 বছর। আচ্ছা ঠিক আছে, এই তো। তাহলে এখন এই যে আমাদের জেনারেশনের যে কিছু একটা গ্যাপ আছে, সো এখন এটার মাঝখানে আমরা দেখার চেষ্টা করবো যে ভাইদের টাইমে নর্ডেম কেমন ছিল, কিংবা নর্ডেমের প্রিপারেশন কেমন ছিল, নর্ডেমের হাইপ কেমন ছিল, আর আমাদের টাইমে এসে আসলে ডিফারেন্সটা কি হচ্ছে। ঠিক আছে, সো ভাই আমি যদি আপনাকে প্রথম থেকে একটু জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে এখন এসে তো আমরা বুঝি যে নর্ডেমের আসলে একটা ভালো রকমের হাইপ আছে বা পপুলারিটি আছে। এটা হইতে পারে সোশ্যাল মিডিয়ার কল্যাণে হইতে পারে, কিংবা এখন তো, আগে তো ধরেন আপনাদের সময় যে খুব একটা সোশ্যাল মিডিয়া ছিল না। এখন আমরা যেটা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা অ্যাডমিশনের রেজাল্ট দেখি, বুয়েট ফার্স্ট সেকেন্ড, তারপর ভালো যে রেজাল্ট যেগুলো করতেছে বেশিরভাগই দেখি নর্ডেমের, তখন ওইখান থেকে আমরা বুঝি যে না, নর্ডেম আসলে একটা ভালো একটা কলেজ। ছোট বাচ্চা যারা আছে বা এইচএসসি যারা পাস করতে, তারা মোটামুটি বুঝে যে আমার নর্ডেমে টিকতে হবে। তো আপনাদের সময়টা তখন কেমন ছিল, কিংবা আপনি কখন নর্ডেম সম্পর্কে জানলেন, বা নর্ডেম যে একটা ভালো কলেজ, ওইখানে কেমন হাইপ ছিল আর কি? আচ্ছা, আমাদের সময় আসলে হাইপটা কিভাবে হতো, যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট হতো আমাদের সময় বোর্ড স্ট্যান্ড হতো। আচ্ছা তো আমরা হচ্ছে জিপি এর প্রথম ব্যাচ অ্যাকচুয়ালি। সো আমাদের আগের বছর পর্যন্ত বোর্ড স্ট্যান্ড ছিল। সো আমরা সবসময় ওই যে যেদিন এইচএসসি বা এসএসসি রেজাল্ট হতো, রেজাল্টের পরের দিন আমরা পত্রিকায় দেখতাম যে এই বোর্ডে এতজন প্রথম হয়েছে, এতজন এরা সেকেন্ড, এরা থার্ড, এই টাইপ জিনিসপত্রগুলো আমরা তখন দেখতাম। তো এইচএসসি রেজাল্টের পর পর পত্রিকা খুললেই দেখা যেত সেখানে আমাদের সময় বোর্ড স্ট্যান্ড গুলো থাকতো হচ্ছে হয় ক্যাডেট কলেজ গুলা থেকে, অথবা দেখতাম যে নটরডেম কলেজ থেকে কিছু আছে। আর হচ্ছে আমাদের সময় কিন্তু বুয়েটের যে ভর্তি পরীক্ষার রেজাল্ট, মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট, এগুলো তখন তো অনলাইন ছিল না, এগুলো দেখা হতো পত্রিকায়। তো পত্রিকা মারফত আমরা জানতাম যে এই কলেজটা থেকে এতগুলি বাচ্চা বুয়েটে ভর্তি হয়েছে, এই কলেজ থেকে এতগুলি বাচ্চা মেডিকেলে চান্স পেয়েছে। তো আমাদের সময় আসলে হাইপটা ছিল পত্রিকা কেন। আচ্ছা সো আর আরেকটা জিনিস ছিল আমার ক্ষেত্রে বিশেষ করে, সেটা হচ্ছে আমার স্কুলের একজন বড় ভাই, আমাদের 3 ব্যাচ সিনিয়র, উনি অ্যাকচুয়ালি নর্ডেম কলেজে পড়তেন। তো ওনার কাছ থেকে খুব গল্প শুনতাম। স্যাররা বলতেন যে এই যে গোলাম সারোয়ার তো নটরডেমে পড়ে, এরপর আবার ভাইয়া বুয়েটেও চান্স পান। তো তখন আমার মাথায় ঢুকে গেল, আচ্ছা ঠিক আছে, নটরডেম থেকে বুয়েটে গেছে, তাহলে নটরডেম জায়গাটা ভালো। অবশ্য তখন আমার বুয়েট সম্পর্কে আইডিয়াটা কম ছিল, আমি অ্যাকচুয়ালি বুয়েট কি সেটা বুঝতাম না। আমি যখন স্কুলে পড়ি তখন আমার মাথায় শুধু মেডিকেলের ধান্দা ছিল, বুয়েট কি সেটা আমি জানতাম না আসলে প্রপারলি। বাট এইটা বুঝতাম যে ঠিক আছে, সরোয়ার ভাই যখন নটরডেম থেকে বুয়েটে গেছেন, তার মানে উনি অনেক ভালো রেজাল্ট করছেন। ভালো রেজাল্ট করতে হলে তাহলে নটরডেমে পড়লে ভালো হয়। তাহলে আমি যেটা বুঝি যে আমাদের মিডিয়ামটা চেঞ্জ হয়েছে, বাট গল্পটা কাইন্ড অফ সেমই। হ্যাঁ, ঠিক আছে, সবারই সেম, মানে এখনের হাইপ ক্রিয়েট করা বা হাইপ যে পপুলারিটি আছে, ওই ভালো রেজাল্ট করা থেকেই আসছে। জি। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে বলি যে এসএসসি তে আপনি তো ভালো রেজাল্টই করার কথা, এখন এসএসসির পরে আপনার কখন মনে হয়েছে যে না, আমি নর্ডেমের প্রিপারেশন নিব, বা আদৌ কি প্রিপারেশন নেওয়া হয়েছে কিনা? আচ্ছা, আমার গল্পটা আসলে বলতে গেলে অনেকের কাছে একটু অবিশ্বাস্য লাগে। আমাদের সময় তো হচ্ছে এরকম অ্যাপ্লাই করার ব্যাপার ছিল না। হ্যাঁ। লাইক হচ্ছে রেজাল্ট দিয়ে আমি আমার চয়েস দিব কলেজ, এরকম ছিল না। কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া থাকতো এবং ভর্তি প্রক্রিয়া অনুযায়ী ভর্তি হতো। সবগুলো কলেজে ভর্তি মোটামুটি সবগুলো কলেজেই তখন দেখা যেত অ্যাপ্লাই করতে হতো। অ্যাপ্লাই করার পরে ওই কলেজ সিলেকশন করতো বা মৌখিক পরীক্ষা হতো। নটরডেমে তখনও রিটেন এক্সাম হতো। আচ্ছা তো আমি একটা কলেজেরই ফর্ম তুলছিলাম, সেটা নটরডেম কলেজ। তো বাহ। আমার কথা ছিল হয় নটরডেম কলেজে পড়বো, আর যদি নটরডেম কলেজে না হয়, টঙ্গীতে বাসা ছিল, টঙ্গীতে ঘরের কাছে সরকারি কলেজ আছে, টঙ্গী সরকারি কলেজ, ওখানে পড়বো। আচ্ছা। সো আমার ছোটবেলা থেকে একটা ভিউ পয়েন্ট, পড়ালেখাটা নিজের উপরে। অবশ্যই একজন ভালো মেন্টর, ভালো গাইড লাগবে। ভালো মেন্টর বা ভালো গাইড, সে হচ্ছে আমার পড়াটাকে গুছিয়ে দিবে, আমাকে গাইড করবে। কিন্তু নিজে যদি ঠিক মতো না পড়ি, যতই ভালো মেন্টর হোক, আমার কখনোই ফলাফল ভালো হবে না। সো এই ব্যাপারটাই কনফিডেন্ট ছিলাম। আর যেহেতু আমার বাসা ছিল টঙ্গীতে, আমার আব্বু হাইলি আমাকে ডিসকারেজ করছে
যেদিন আমরা ফর্ম তুলতে আসি আব্বুর সঙ্গে, আব্বা পুরা রাস্তা আমার খালি গুতাইছে, দেখছিস দেখছিস এখনো পৌঁছাই নাই কত দূরে। তো আমার আব্বুর পুরোপুরি আমাকে ডিসকারেজ করছে যে না, নটরডেম কলেজ অনেক দূরে, তোমার হ্যাঁ। পড়তে হবে না, আচ্ছা তুমি আচ্ছা বাসার ধারে কাছের কলেজে পড়ো। আমার কথা না, যতই দূরে হোক আমি পড়তে আসবো। আচ্ছা। সো বেসিক যে ব্যাপারটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমি তখন নর্ডেম কলেজের ব্যাপারে পজিটিভ ছিলাম, সর্ট অফ লাইফ একটা জেদ ছিল যে হুম। সারোয়ার ভাই পড়ে তাহলে আমাকেও পড়তে হবে। আর প্রিপারেশনের ব্যাপার যদি বলি, সেটা হচ্ছে আমি 2 বছর তো পড়ালেখা করছি 9-10-এ। সো কলেজ অ্যাডমিশনের আগে 3 মাস আমি ঘুরে বেড়াইছি অ্যাকচুয়ালি, আচ্ছা গল্প টল্প পড়ছি, ঘুরে বেড়াইছি, কোনো বই ছুঁয়েও দেখি নাই। এখন এটা মানুষের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, but সত্যিটা আমি জাস্ট বলতেছি। আমি হয়তো ওই পরীক্ষার 2-3 দিন আগে একটু বইপত্রগুলো জাস্ট উল্টায় দেখছিলাম যে বইয়ে কি কি আছে, একটু জাস্ট দেখে যাই কোথায় কি আছে। এই মানে তার মানে বলা যায় যে আপনার এসএসসি লেভেল থেকেই আসলে বেসিক ভালোই ছিল। বেসিক ভালো কি, আমি অ্যাকচুয়ালি এখন দেখো আমাদের সময় তো সিজিপি এর প্রথম ব্যাচে আমরা, হুম। সো যেহেতু জিপিএস সিস্টেমটা কি বুঝতাম না, হুম। সেহেতু আসলে জিপি নিয়ে প্রিপারেশন ছিল না। আমার প্রিপারেশন ছিল যে বোর্ড স্ট্যান্ড করে 20 জন, আর তার মধ্যে আমি তো একজন ইনশাল্লাহ হবই। আচ্ছা সো ওইটাই ছিল আমার ছোটবেলা থেকে অনুপ্রেরণা, যে যখন 5 স্কলারশিপ এক্সাম দেই, 8 স্কলারশিপ এক্সাম দেই, সবসময় আমি জানতাম যে আমাকে টপার হইতে হবে। কেন হইতে হবে জানতাম না, কিন্তু বুঝতাম আমাকে টপার হইতে হবে, আমাকে আলোচনায় থাকতে হবে। আচ্ছা সো আই এনজয়েড ইট। সো এসএসসি শুরু থেকেই যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে ওকে, ঢাকা বোর্ডের যে 20 জন স্ট্যান্ড করে, আমাকে তার মধ্যে একজন হইতে হবে। আচ্ছা। মানে আমরা এখন যেটা দেখি যে মানে আমাদের ছেলেদের মাঝখানে বা ছেলেদের মাঝখানে অ্যাকচুয়ালি যে যত ধরনের আসলে মানে এক্সাইটমেন্ট থাকে নর্ডেম নিয়ে, এর চেয়ে বেশি থাকে হচ্ছে গার্জিয়ানদের মাঝখানে। গার্জিয়ানরা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার পর হওয়ার পরে হচ্ছে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি করাতে, বা কোচিং সেন্টারে ভর্তি না করাইলেও লিস্ট পড়াশোনার মধ্যে থাকতে বলে, ঠিক না? নর্ডেমে ভর্তি হইতেই হবে, একটা প্রেশারাইজ করে। মানে আপনাদের সময় কিরকম প্রেশারাইজ করা হইতো কিনা? যেমন আপনি যেটা বললেন যে আপনার আব্বু হচ্ছে বলতেছিল যে না বেশি দূরে পড়া লাগবে না। এখন ওইটা কি আপনার আব্বুর জন্য এক্সেপশনাল কিছু ছিল নাকি, ব্যাপারটা হচ্ছে কি, নাকি আমার সবার জন্য? আব্বু আম্মু দুইজনই যেহেতু টিচার ছিলেন, তাদের ওই যে তাদের কাছ থেকে আমি ফিলোসফিটা পেয়েছি, পড়ালেখা নিজের কাছে, নিজে আচ্ছা যদি না পড়ি তাহলে যত ভালো মেন্টরই হোক লাভ নেই। তো মূল ইস্যুটা আমি যেটা বলবো, হ্যাঁ অবশ্যই সময়ের সঙ্গে কম্পিটিশন বেড়ে গেছে। হুম। আর যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে হুম। সবাই এখন সবকিছু দেখতেছি জানতেছি, এখনকার গার্ডিয়ান আমি বলবো আরো কনসার্ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ সো তারা এই কনসার্ন যেহেতু হয়েছে, সেহেতু এখনকার প্রতিযোগিতা আরো বেশি। গার্ডিয়ানরা চায় যে আমার বাচ্চাটা পুরো সময়টাই কম্পিটিশনের মধ্যে থাকুক। হুম। তবে এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে, আমি নেগেটিভ অ্যাসপেক্টটা আগে বলবো। আমার এসএসসি পরীক্ষার পরের যে সময়টুকু খুব রিল্যাক্স সময় ছিল, এবং আমি এখন এসে রিয়েলাইজ করি যে ওই রিল্যাক্স সময় আমি আসলে যে পরিমাণ স্কিল ডেভেলপ করার সুযোগ পেয়েছি, সেটা কিন্তু আমাকে এখন খুব হেল্প করে। এক্সাম্পল দিচ্ছি, এই এসএসসি পরীক্ষার পরের 3 মাস আমি প্রচুর খেলাধুলা করতাম, প্রচুর। মানে হচ্ছে গল্পের বই পড়ছি, খেলছি, ছেলে পেলের সঙ্গে ঘুরতে গেছি। অথচ এসএসসি 2 লাইফে কিন্তু আমি খুব বেশি, ওই 2 বছরের লাইফে খুব বেশি খেলাধুলা বা পোলাপানের সঙ্গে মেশার সুযোগ পাইনি, সুযোগও থাকে। কারণ আমি তো সারাদিন পড়তে হবে, হুম, স্ট্যান্ড হুম, করবো তো, হুম, হুম। ওই জেদ মাথায়। এসএসসি পরীক্ষা শেষ করার পরে আমাকে জাস্ট আব্বু আম্মু মোটামুটি সান্ধ্য আইন জারু করে দিল যে মাগরিবের পরে বাসায় ফেরা যাবে না। তো তুমি ফজরের পরে তুমি কোথায় যাবা যাও, মাগরিবের আগে তোমাকে বাসায় ঢুকতে হবে। সারাদিন কি করবা সেটা না আব্বা আম্মার তেমন মাথা ব্যথা ছিল না। এখন আমি তাহলে সারাদিন কি করছি, আমি মানুষের সঙ্গে মিশছি, পিপল ম্যানেজমেন্ট স্কিল শিখছি। কারণ খেলতে যেয়ে তখন খেলার মাঠে আমি ক্যাপ্টেন্সি করতে শুরু করলাম, যে ঠিক আছে একটা ক্রিকেট খেলায় 10 জনকে কিভাবে ম্যানেজ করতে হয়। আমি বলবো আমার এই জার্নিটা, ওই 3 মাসের জার্নিটায় সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে মানুষের সঙ্গে বন্ডিং। ক্লাস 9-10 আমার খুব বেশি বন্ধু ছিল না, হুম। কারণ সারাদিন আতলামি করতাম। পোলাপানা আমাকে মানে হচ্ছে বিভিন্ন নিকনেমে ডাকতো, আমার অনেকগুলো নিকনেম ছিল, এগুলো এখন পাবলিকলি বলা যাবে না। সো তার মধ্যে আতেল একটা, মানে হচ্ছে যেটা সবাই Common. বলতো কমন। তো আমার এই যে বন্ধুগুলা, যাদের সঙ্গে আমার অ্যাকচুয়ালি খুব বেশি ফ্রেন্ডশিপ ছিল না 9-10-এ, খেলার মাঠে যে এরা আমার জানের দোস্ত হয়ে গেল। এবং আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি বন্ধু বান্ধব মানুষের লাইফের একটা বড় পার্ট। সো পরের দিকে যে আসলে এইচএসসি লাইফে যখন পড়ালেখা করেছি, আমার নর্ডেম কলেজের জার্নিতে আমার প্রথম উদ্দেশ্য ছিল ভালো একটা ফ্রেন্ড সার্কেল গড়ে তোলা, যে ফ্রেন্ড সার্কেলটা একজন আরেকজনকে সাহায্য করবে পড়ালেখার পক্ষে। আচ্ছা। ভাইয়া তো হচ্ছে গ্রুপ 1 এ ছিলেন, তাই তো? হ্যাঁ, এনডিসি গ্রুপ। আমি হচ্ছে গ্রুপ 12 এ ছিলাম আরকি। সো যেহেতু গ্রুপ 1 এ ছিলেন, তাহলে আপনার আসলে ১ম এ যখন আপনি গেলেন, তাহলে দেখতে পাচ্ছিলেন যে সবাই অনেক ভালো, ভালো স্টুডেন্ট ছিল। হুম। এখন আপনিও ভালো স্টুডেন্ট। তো অবশ্যই এখন তাহলে আপনার আসলে রিঅ্যাকশন কেমন ছিল? যখন আমরা দেখতে পাই যে 1 উইক পরে দেখা যাচ্ছে যে, হয়তোবা আপনার ক্ষেত্রে হয় নাই, বাট আমার ক্ষেত্রে যেটা হইছে যে ভাই আমি ১ম এ যে কিছু বুঝতেছিলাম না। কারণ ভেক্টর পড়াচ্ছিল, আমি কিছু বুঝতেছিলাম না, বাট পাশের জন মানুষজন দেখি যে মানে কোয়েশ্চেন এর উপর কোয়েশ্চেন করেই যাচ্ছে। মানে একেকজন মনে হচ্ছে সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে। ঠিক না? তো এখন আপনার কেমন রিঅ্যাকশন ছিল? এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আমাদেরকে যদি একটু বলতেন? আমার এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ ইউজুয়াল, আমি পড়তে আসছি,
পড়াচ্ছে ওয়াও। মানে আমি এইভাবে বলি, আমার ম্যাথ ক্লাস যখন বিশ্বজিৎ স্যার এবং হচ্ছে জওয়াহরলাল স্যারের ক্লাস পেলাম, বিশ্বজিৎ স্যারের ম্যাথ করানো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম যে ওয়াও, স্যার তো জটিল ভাবে মানে হচ্ছে সহজ সহজ জিনিস মানে হুম। জটিল ভাবে জটিল জিনিসগুলো সহজ করে সহজ দিচ্ছে। করে বলো। তো একটা ওয়াও ফ্যাক্টর চলে আসলো যে অস্থির। জওহরলাল স্যারের ক্লাস করতাম, স্যার যেভাবে বেসিক ধরে ধরে পড়াতেন বা স্যার আমাদের একটা কমন ডায়ালগ দিতেন, অঙ্ক কথা বলে। আমি মুগ্ধ হয়ে গেলাম, আরে তাই তো, আসলে অঙ্ক তো কথা বলে। কিভাবে কথা বলে? ডেটার মধ্যেই সবকিছু দেওয়া আছে, একটু ধরতে পারলেই সেটা বের করে আনা যায়। বা ধরো হচ্ছে আমাদের বোটানি ক্লাস নিতেন হচ্ছে তখন অমল কৃষ্ণ বণিক স্যার, জুলজি ক্লাস নিতেন প্রথম বর্ষে মিজানুর রহমান ভুইয়া স্যার। আমি এদের কাছে কৃতজ্ঞ, আমার এই যে পড়ানোর যে জার্নিটা, এটার ইন্সপিরেশন অনেকটা আমার এই স্যাররা, যে তারা যখন বুঝাতেন আমি ক্লাসরুমে বসে যখন বুঝতে পারতাম, ভাল লাগতো। আর আমি যেহেতু ছোটবেলা থেকে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পছন্দ করতাম, আমার আরো ভালো লাগতো যে আমার ধারে কাছে একদল মানুষজন তারা কম্পিটিশনে আছে। হুম। সো আমি গ্রুপ ওয়ানে যখন পড়তাম, আমাদের গ্রুপ ওয়ান থেকেই কিন্তু ওই বছর বুয়েট ফার্স্ট হয় আব্দুল্লাহ হেলাল। সো হেলালকে দেখে উৎসাহিত হতাম, আরে ছেলেটা এত দুর্দান্ত ম্যাথ পারে। হিংসা তো মাঝে মধ্যে যে আল্লাহ, এই ছেলেটা এত ফাস্ট ম্যাথ করে কিভাবে। আবার কিছু ফ্রেন্ড ছিল, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল তারিক আলম মনি, পরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়ে, বুয়েটেও চান্স পেয়েছিল এবং ও বুয়েটের আর্কিটেকচারে খুব সম্ভবত থার্ড বা ফোর্থ হয়েছিল আমাদের সময়। সিএসসি তে চান্স পেলো, খুব সম্ভবত 245তম হলো। আর মেডিকেলে হলো ঢাকা মেডিকেল কলেজে। এরপর ওর বাবা মার ইচ্ছা ছিল ডাক্তার হবে, ডিএমসি তে চলে আসলো। হুম। তো আমার এই বন্ধুটা আমাকে বায়োলজি পড়াতে হেল্প করতো। দেখা যেত ও একটা চ্যাপ্টার পড়ে আসছে, আমরা বাস্কেটবল খেলতাম, বাস্কেটবল খেলার পরে বসে বসে আমরা দুইজন ডিসকাস করতাম যে এই চ্যাপ্টারে এই জিনিসগুলো তুই পড়ছিস কিনা। ও আমাকে অনেক সময় বলতে দেয়, তুই এটা পড়িস না, এটা স্কিপ করছিস, এটা পড়ে যা। বা ও চিত্র এঁকে এঁকে আমাকে বুঝিয়ে দিত। সো এই যে এনভায়রনমেন্টটা, মানে এনডিসির আমি যদি বলি যে কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করে, হুম। সেটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। সেটাই, আপনি চাইলেও যে এক সপ্তাহ বসে থাকবেন সেটা আসলে সুযোগ নেই। না, সুযোগ ক্লাসে আসলে বুঝতে পারবেন যে না, আসলে আপনার কিছু না কিছু করা উচিত আছে। অবশ্যই। বিশেষ করে ওই যে একটা জিনিস বললাম আমি, যে গুড ফ্রেন্ড সার্কেল, হুম। ভালো ফ্রেন্ড সার্কেল, যে ফ্রেন্ড সার্কেলে সবাই পড়ালেখা এবং তার নিজের সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী। হুম। আচ্ছা ভাই, এটা হচ্ছে ধরেন আপনার কাছে যেটা মনে হলো যে আপনার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকলে আমার ভালো লাগতেছে। বাট ধরেন আমার ক্ষেত্রে যদি আমি বলি যে ভাই আমি হচ্ছে আমার স্কুলে থাকতে আমি কুমিল্লা জিলা স্কুলে ছিলাম। আমার রোল একই ছিল। সো আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স ছিল যে না, আমি আসলে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় 50 এর ভিতরে তো থাকবে, নাহলে 100 ভিতরে তো থাকবে, ঠিক আছে? বাট এইখানে এসে আমি যেটা বুঝলাম যে আমি ওই যে টার্ম সেন্টাপ 1 যেটা বলে ওটাতে দেখলাম যে 100 বাইরে 141 এমন সামথিং ছিল। বাট ওইটাতে আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যে না, আসলে হচ্ছেটা কি, মানে আমি তো আসলে নরোডেমেই কম্পিট করতে পারতেছি না, 100 ভিতরে থাকতে পারতেছি না। তো এই যে মানে কোন একটা ওভার কনফিডেন্স নিয়ে আসছে, তারপর আসার পর একটা বড় একটা ডিপ্রেশন, কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কি সে ডিপ্রেসড হয়ে যাবে। এখন সে আসলে কিভাবে ওভারকাম করবে, আপনার কি মনে হয় যে ভাই আপনার কাছে ভালো লাগছিল, বাট অনেকের কাছে কিন্তু ভালো লাগবে না। বেসিক ব্যাপার ছিল, আমার বাসায় একটা চুক্তি করছিলাম আব্বা আম্মার সঙ্গে। চুক্তিটা হচ্ছে এই যে আমি আব্বা আম্মাকে বলছিলাম, যদি আমি এনডিসি তে সবসময় ফার্স্ট 100 এ থাকতে পারি, হ্যাঁ। তাহলে আমাকে কোনো জায়গায় পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, যে লাইক এখানে প্রাইভেট পড়ো, ওখানে প্রাইভেট পড়ো। হ্যাঁ। আমার ফার্স্ট সেমিস্টারে যেটা হচ্ছে সেন্টাপন না, যেটা আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হয়, প্রথম সাময়িক পরীক্ষায় আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 92তম। আচ্ছা। তারপর সেন্টাপনে যে মেরিট পজিশন হলো 76, আর সেন্টাপ টুতে ছিল ওভারঅল 72। মানে এখন আমার নাম্বার গুলা খেয়াল আছে। সো বেসিক যে ইস্যুটা সেটা হচ্ছে, আমি যেটা দেখতাম সেটা হচ্ছে যে আমি যদি রেগুলারিটি মেনটেন করি, মানে মূল জিনিসটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। এটা এনডিসির জন্য না, আমি যে বলবো যে কোনো কলেজে বাচ্চাদের পড়ার ক্ষেত্রে প্রথম যে জটিলতা তৈরি হয় সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে পারে না বাচ্চারা। আর রেগুলারিটি মেনটেন না করতে পারলে একবার পিছিয়ে গেলে আর আসলে সামনে আসা যায় না। এটা তো, আর স্পেশালি ভাই এইচএসসি লাইফটাতে। হ্যাঁ, তবে এইখানে আমি বলবো এনডিসির এখনো একটা জিনিস খুবই ভালো, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করবই, অ্যাজ এ টিচার অ্যাপ্রিসিয়েট করি, আমি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েট করছি। সিলেবাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স মেনটেন করে পড়ানো। সেটাই ভাই। বাংলাদেশের প্রচুর কলেজ আছে, আমি সরাসরি অনলাইনেই বলতেছি, দিস ইজ নাথিং বাট বুলশিট অ্যান্ড গার্বেজ। হুম। কিরকম? ভেক্টর পড়াচ্ছে, তার সঙ্গে পড়াচ্ছে পর্যাবৃত্ত গতি, তার সঙ্গে পড়াচ্ছে আদর্শ গ্যাস। খুব নাম করা কলেজে পড়াচ্ছে, এরা কোন লজিকে পড়ায় আমি জানি না। মাঝে মাঝে দেখা যায় যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াচ্ছে ভাই, অবশ্যই। মানে সেকেন্ড হ্যাঁ, পেপার কেমনে ফার্স্ট। হোলি ক্রসে এই কাজ করে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। তারপর ঢাকার আইডিয়াল কলেজে ওই একই কাজ করে। সো আমি কিন্তু অনলাইনে কথাগুলো বোল্ডলি বলতেছি, কেন বলতেছি, এটা বাচ্চার জন্য ক্ষতিকর। আসলে এটা টিচাররা কেন বোঝেন না আমি জানি না। এই জিনিসটা আমাদের দেশে, আমি এই ভিডিওর মাধ্যমে গার্ডিয়ানদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলবেন, যে সিকোয়েন্স মেনটেন করে যাতে তারা পড়ান। কেন?
কারণ হচ্ছে আমি একটা বাচ্চাকে ভেক্টর পড়াচ্ছি, সে গতিবিদ্যা পড়ে নাই, সে কৌণিক গতি কি জানে না, সে পর্যাবৃত্তিক গতি কি ঘোড়ার ডিম বুঝবে? সেটাই। এটা তো বাচ্চার জন্য জরুরি। আর একই সাথে ২-৩টা চ্যাপ্টার পড়ায়। এনডিসি কিন্তু এই কাজগুলো করে না। সো ভালোকে যেহেতু ভালো বলতে হবে, এনডিসির সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আমি বলবো সিকোয়েন্স মেইনটেইন করে পড়ানো। একজন টিচারই একটা সাবজেক্টের ক্লাস নিচ্ছে। হুম। এটাও খেয়াল করো, অনেক কলেজে হুম। আছে এই একটা সাবজেক্টে ৩টা-৪টা টিচার। হুম। বাচ্চাটা কার সঙ্গে অ্যাডজাস্ট করবে? সেটাই। এখন এটা আমরা এইচএসসি তে উঠলে কিন্তু বুঝা যায় যে আসলে স্যারদের সাথে পড়ানোর স্টাইলটার মধ্যে অ্যাডজাস্ট করাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের নর্ডেম কলেজের মধ্যে এখন একটা বড় ইউনিক জিনিস হচ্ছে যে আমাদের এখানে কুইজ হয়, সপ্তাহে ২টা কুইজ হয়। হ্যাঁ। আপনাদের সময় তো কুইজ ছিল। আমাদের সময় তো আমাদের ছিল, কুইজ ছিল। মানে আমরা যেটা দেখি যে এখনের কুইজ না, মানে আসলে আমি আপনাদের জানতে চাচ্ছি যে কুইজগুলো আসলে খুবই কঠিন হয়। মানে স্পেশালি ফিজিক্স কোয়েশ্চেনটা খুবই কঠিন হয়। মানে একেক সময় দেখা যাচ্ছে যে এই যে আমরা যেটা করি যে আমরা আইআইটি কোয়েশ্চেন সলভ করি। তখন দেখা গেছে যে করা লাগতো। এখন আপনি এটা কিভাবে দেখেন? আমি দেখি আসলে কলেজের ভিতরে বসে কলেজের বদনাম করা উচিত না। কিন্তু একটু বদনাম হয়ে যাচ্ছে। সো স্যারদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতেছি। আমার নর্ডেম কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে এখন যে স্যাররা আছেন, তাদের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে একটা কথা বলব যে, "স্যাররা আপনার প্রশ্ন কঠিন করেন, আমার আপত্তি নেই। সেই প্রশ্নের সলিউশনটা প্রপারলি ক্লাসে একটু কাইন্ডলি বুঝায় দিবেন। একটা বাচ্চা একটা প্রশ্ন পারল না, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। হার্ড কোয়েশ্চেন করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কুইজ হওয়ার পরে সেই কুইজের সলিউশনটা ক্লাসে কাইন্ডলি ডিটেইলস করাবেন। অনেক বাচ্চা-কাচ্চা প্রত্যন্ত এলাকা থেকে আসে, অনেক বাচ্চা-কাচ্চা ঢাকার বাইরে থেকে আসে, যারা কোপ আপ করতে পারে না। এদেরকে ফ্রাস্ট্রেশনে ঠেইলেন না। হুম। আপনি কি পারেন, পারেন। আপনি পারেন বলেই নর্ডেম কলেজের টিচার। এবং আমি সবসময় আমার বাচ্চাদেরকে একটা কথাই বলি, আমার বাচ্চা মানে আমার কাছে যারা পড়তে আসে যে, "দেখো, এনডিসির যে কোনো ফিজিক্স টিচার আমার থেকে বেশি জানে ফিজিক্সে। কেন? কারণ আমি তো এনডিসির ফিজিক্স পড়ার পরে যেয়ে কি করছি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করছি। ৪ বছর আমি ইঞ্জিনিয়ারিং করছি। কিন্তু এনডিসির ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার, উনি কিন্তু ৫ বছর পড়ালেখা করছেন শুধু ফিজিক্স নিয়ে। ৪ বছর অনার্স করছেন আর মাস্টার্স করছেন ১ বছর। উনি কিন্তু শুধু ফিজিক্স নিয়ে পড়া। হুম। তাহলে উনার ফিজিক্সের ডেপথ আমার থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট প্রবলেম হচ্ছে যে ফিজিক্সের ডেপথ বেশি হলেও যদি আমার স্যাররা ছাত্রদের প্রতি, এখন তো ছাত্রী নাই, সহানুভূতিশীল এই ক্ষেত্রে না হন, সেক্ষেত্রে জিনিসটা অনেক বাচ্চার জন্য ফ্রাস্ট্রেটিং হয়। হ্যাঁ, সো সেটাই। আমি আরেকটা জিনিস, ছোট্ট জিনিস এড করব। আমার সময় ফিজিক্স ক্লাস করতেন, আমাদের নিতেন ২ জন স্যার। ফার্স্ট ইয়ারে আমরা পেলাম হচ্ছে সুশান্ত স্যারকে। অস্থির। মানে কি বলবো? মানে উনার ব্যাপারে আমি মানে হচ্ছে প্রশংসা শেষ করতে পারব না। আমি সারাদিন সুশান্ত স্যারকে নিয়ে কথা বলে যেতে পারবো। সুশান্ত স্যার অসাধারণ ফিজিক্স পড়াইতেন। সেকেন্ড ইয়ার এসে পেলাম তিতাস স্যারকে। তিতাস হ্যাঁ, স্যার তিতাস এখন স্যার আমরাও সম্ভবত পাইছি। ফিজিক্স ডিপার্টমেন্টের হেড। সো অসাধারণ পড়াতেন ২ জন স্যার, এবং এমন কোন কুইজ হয় নাই যে কুইজের পরে কুইজের ফুল সলিউশন স্যাররা দেন নাই। তাহলে তখন যদি আমাদের সময় এই কাজটা করা যায়, মানে কুইজের সলিউশন যখন আমরা বোর্ডে দেখতাম, স্যাররা গুছায়া বুঝাইয়া দিতেন, আমরা তখন বুঝতাম যে আমাদের পড়ালেখায় গলদ আছে। কিন্তু যদি বাচ্চাদেরকে তুমি সলিউশনটা না দাও, সেক্ষেত্রে কিভাবে বাচ্চাটা বুঝবে সে কোথায় ভুল করছে? সেটাই। হ্যাঁ, ভাই যেটা বলল আমিও ভাইয়ের সাথে একমত যে আচ্ছা ভাই, একটা জিনিস নরমালি আমরা যদি চিন্তা করি যে কুইজের যে কোয়েশ্চেন গুলো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে মাঝে, মাঝে দেখা যায় যে নরমালি আমাদের অ্যাডমিশন থেকেও বোরিং হয়। অ্যাডমিশনে বুয়েটেও এত কঠিন কোয়েশ্চেন আসে না যেটা এখানে আসে আরকি। ঠিক আছে? হুম। সো এটাকে কিভাবে দেখবেন? যে অনেকে বলে যে আমি যদি কঠিন জিনিস প্র্যাকটিস করি আল্টিমেটলি আমার সহজ জিনিস আরো সহজ লাগা শুরু করবে। এখন আপনি কি এটাকে এভাবে দেখেন নাকি আসলে যেটা বলতেছিলেন যে আসলে সলিউশনটা দিলেই আল্টিমেটলি হয়ে যাচ্ছে নাকি আরেকটু দেখো, সহজ করা উচিত? এখন আমি তো শিক্ষক সাইডে বসে, তাই না? সো অ্যাজ এ টিচার আমি যেটা ফিল করি, একটা বাচ্চা আমার কাছে আসে কারণ সে পারে না। একটা বাচ্চা যদি সব পারতো, আমাকে তার দরকার ছিল? ছিল না। সো একটা বাচ্চা আমার ক্লাসে আসছে মানে কি? তাকে আমাকে আপলিফট করতে হবে, আপগ্রেড করতে হবে। হুম। সো যে জিনিসটা আমি ক্লাসে পড়াচ্ছি না, যে জিনিসটা আমি ডিসকাস করতেছি না, সেই জিনিসটা আমি কেন পরীক্ষার প্রশ্নে দিব? এটা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয় না। আরেকটা ব্যাপার আছে, আমি কিছু কঠিন কোয়েশ্চেন করতে পারি। লাইক হচ্ছে ১০০ নম্বরের একটা কুইজ। হুম। তাতে আমি ৬০ নম্বর দিব ক্লাসে পড়ানো জিনিসপত্র থেকে। যাতে বাচ্চাগুলো কখনো ফ্রাস্ট্রেটেড না হয়। হুম, হুম। বাকি ৪০ আমি কঠিন করি। কিন্তু যখন আপনি ১০০ তে ১০০ কঠিন করে ফেলতেছেন একজন টিচার হিসেবে, আপনি কি চাচ্ছেন আসলে? বাচ্চাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? এবং এট দ্য এন্ড অফ দ্য ডে বাচ্চা তো বাসার প্রেশার খেয়ে তার যে মেন্টাল ফ্রাস্ট্রেশন আসতেছে, সেটাকে আপনারা টেক কেয়ার করতেছেন? সেটাই ভাই। আর হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে বিশেষ করে যারা হাজারী ক্লাব, আপনাদের সময় হাজারী ক্লাব ছিল? মানে যে হাজারের বাইরে যারা আছে তাদেরকে আমরা হাজারী ক্লাব বলতাম। না, আমাদের সময় এরকম সো কিছু ছিল না। ওরা দেখা যেত যে পরিমাণ ডিপ্রেশনে থাকে ভাই মানে বলার মতো না আরকি। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যেটা দেখি যে নর্ডেম কলেজে অনেকগুলা ক্লাব আছে। ঠিক আছে? হ্যাঁ। তো আপনার সময় আপনাদের এতগুলা ক্লাব ছিল কিনা? হ্যাঁ, আমাদের ছিল? সময় অনেকগুলি ক্লাব ছিল, কিন্তু আমি কোন ক্লাবের মেম্বার হই নাই। হ্যাঁ। আমি কলেজে যখন ভর্তি হই, আমি অ্যাকচুয়ালি স্কুল লাইফে প্রচুর কম্পিটিশন করে আসা মানুষ। ন্যাশনাল অনেক কম্পিটিশনে গেছি। কলেজ লাইফে এসে আমার কথা হচ্ছে পড়বো, খেলবো।
আচ্ছা। যেহেতু খেলায় মজা পেয়ে গেছি, হ্যাঁ। আমি পড়তাম, খেলতাম। আমার বন্ধু-বান্ধব সায়েন্স ক্লাবে ছিল, ম্যাথ ক্লাবে ছিল, চেস ক্লাবে ছিল। তারপর হচ্ছে এখানে হচ্ছে আবৃত্তি ক্লাব আছে, নাট্যর দল আছে। অনেক কিছুই ছিল হুম, তখন। হুম। বিশেষ করে নেচার স্টাডি হ্যাঁ, ক্লাবটায় আমার নেচার বন্ধু-বান্ধব সবচেয়ে বেশি যেত মিজানুর রহমান ভূঁইয়া স্যারের কারণে। অ মানে হচ্ছে আমি কখনো কোনো ক্লাবে ওইভাবে অ্যাটেন্ড করিনি। বাট যেতাম। লাইক হচ্ছে বিজ্ঞান ক্লাবের কোনো একটা কিছু হচ্ছে। আমার বন্ধু নাশিদ শাহরিয়ার তখন সম্ভবত বিজ্ঞান ক্লাবের ওই যে ছাত্রদের দিক থেকে যে মডারেটর থাকে, হুম। সেই মডারেটর ছিল। তো নাশিদ আমাকে বলতো, "দোস্ত ওইদিন এটা আছে, চলে আসিস।" তো যেতাম, অ্যাক্টিভিটিস গুলা দেখতাম। তো যারা পার্টিসিপেট করতো অবভিয়াসলি মানে হচ্ছে এখান থেকে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে। বাট আমি ভাইয়া ওই সময়টুকু খেলায় দিই। সেটাই ভাই। আমরা যেটা দেখি যে আমরা ১ম আমিও গেলাম যে তখন দেখলাম যে ক্লাবিং-টাবিং করব। তারপর বিভিন্ন ফেস্টে যাব। তারপর ছবি-টবি তুলবো। দিব যে আমি প্রেসিডেন্ট এইসব দিব। ভাবছি যে কিছু হবে একটা। বাট আমি যেটা দেখলাম যে ১ম জাস্ট এমনি এক্সাইটমেন্ট এ আসলে ২ টা ক্লাবে গেলাম। যাওয়ার পরে যেটা বুঝলাম যে নরমালি আপনি যদি এর আগে কখনো ক্লাবিং না করেন কিংবা আপনার যদি এরকম এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস না থাকে, তাহলে আল্টিমেটলি আসলে এখানে আসলে টাইম দেওয়াটা আসলে কাইন্ড অফ বোকামি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। বোকামি এই রিজনে কারণ এখানে আপনি ধরেন আপনাকে বলবে যে আপনাকে আমি একদম ১ম থেকেই শিখাবো। কিন্তু দেখা যাবে ওই প্রেসিডেন্ট তারাই হবে যারা আগে থেকে অনেক কিছু জানে কিংবা এটার সাথে অনেক বেশি কানেক্টেড। মানে আপনি যদি এখন খুব বেশি টাইম দিতে যান আপনার একাডেমিক সিওর হ্যাম্পার হবে। না, অবশ্যই, অবশ্যই। এটা সিওর নিয়ে হ্যাম্পার কোনো হবে। সন্দেহ নাই। মানে আমার কথা হচ্ছে ক্লাব তাদেরই করা উচিত, যাদের পড়ালেখার পরে এক্সট্রা যে টাইমটা সেই টাইমে কিছু করার থাকে না। মানে আমি যেহেতু প্রচুর বইপত্র পড়তে পছন্দ করতাম, আমি লাইব্রেরিতে অনেক বেশি সময় কাটাতাম, অনেক বেশি। আমি প্রচুর রিডার্স ডাইজেস্ট পড়তাম ইংলিশ ডেভেলপমেন্টের জন্য। ওটা আমাদের জাহাঙ্গীর কবির স্যার আমাদেরকে মানে হচ্ছে সাজেস্ট করেছিলেন। যেকে বলতাম জাহাঙ্গীর কবির স্যার আমাদের ইংরেজি নিতেন। হ্যাঁ, আমাদের তারপর সময় সে হচ্ছে রিটায়ারমেন্ট নিছিল। হ্যাঁ, তো মানে হচ্ছে আমরা জেকে যখন ক্লাসে ঢুকতো আমরা সবসময় বলতাম জেকে 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 একটা মানে রব উঠতো। সো সবকিছু মিলিয়ে ঝিলে যেটা হচ্ছে যে আমি আসলে ক্লাবগুলিতে যাওয়ার প্রয়োজনীয়তা আসলে মনে করি তাদেরই দরকার যারা তাদের লেজার পিরিয়ডটাকে কিভাবে ইউটিলাইজ করবে বুঝতে পারে না। হুম, হুম। তাহলে অসৎ সঙ্গে যাওয়ার থেকে ক্লাবের সঙ্গে অ্যাটাচ থাকাটা বেটার। হ্যাঁ, সেটাই। আচ্ছা ভাই এবার আমরা চলে যাবো একদম ল্যাবে। ভাই ল্যাবের প্যারাটা কেমন ছিল? ল্যাবকে আমার কাছে কখনোই প্যারা মনে হতো না। ল্যাব আমি এনজয় করতাম, প্রচন্ড পরিমাণে এনজয় ওই যে করতাম। অনেক রাফ শিট লিখতে হইতো, ফেয়ার শিট কিছুটা লিখতে আমার প্যারা ছিল না, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আই এম লার্নিং। যেহেতু আতলামি করতাম, হ্যাঁ। সো আমার কাছে ল্যাব কখনোই প্যারাদায়ক মনে হয়নি, নট এ সিঙ্গেল অন। এবং আমি খুব প্রাউডলি একটা কথা বলবো, সেটা হচ্ছে একবার 7 দিনের একটা ছুটি হইলো। 7 দিনের ছুটিতে জওহরলাল স্যার 20টা ম্যাথ ল্যাব ধরায় দিল। হ্যাঁ, ওই 20টা আমি একটাতেও রিডু খাই নাই, নট এ সিঙ্গেল অন। আমার 20টাই অ্যাপ্রুভ। আচ্ছা। আর জওহরলাল স্যার তখন যেটা করতেন, রিডু দিতেন না, ছিঁড়ে ফেলতেন। ছিল তো আমারটাই কোনো রিডু নাই, ছিঁড়ে ফেলা নাই। আমি খুব মনোযোগ দিয়ে 7 দিনে 20টা ম্যাথ প্র্যাকটিক্যাল করে নিয়ে আসছি। আচ্ছা, আমি যেটা বুঝতে আমি পারলাম একটু যে মানে প্যারা তখনও ছিল এখনো আছে বাট ভাইয়ের ব্যাপারটা পার্সপেক্টিভটা ডিফারেন্ট ছিল। যে ভাই হচ্ছে জিনিসগুলা আমি করতে একটু মজা পাইতেন। অন্যভাবে বলি। হ্যাঁ, আচ্ছা ভাই বলেন। লাইফে প্যারাকে প্যারা মনে করলেই সেটা প্যারা। প্যারা বলে কিছু নাই। আমি কিছু একটা অ্যাচিভ করতে চাই, অ্যাচিভ করার জন্য আমাকে কষ্ট করতে হবে। আমি একটা এক্সাম্পল দিব। একটা মায়ের কষ্ট আমরা কেউ বুঝি না। মা 10 মাস গর্ভে কি পরিমাণ কষ্ট করে আমাদের ধারণ করছেন সেটা আমাদের আইডিয়া নেই। তাহলে আমি যদি বলি আল্লাহ তাআলার সবচেয়ে বেস্ট ক্রিয়েশন হচ্ছে আমি, আমরা, মানুষ। তাহলে সেই বেস্ট ক্রিয়েশনটা হওয়ার জন্য উসিলা হচ্ছে মা। সেই মাকে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয় একটা সুন্দর সৃষ্টির জন্য। তাহলে আমার লাইফে আমি একটা সুন্দর জিনিস পেতে চাই, কষ্ট করব না, এটা হইতেই পারে না। সো যারা এই প্যারা শব্দটা ইউজ করে, আমি তাদেরকে বলি যে বোকামি থেকে বের হও। প্যারা বলে কিছু নাই। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। যখন তুমি পরিশ্রমটাকে নিজের মতো করে অভ্যস্ততায় পরিণত করতে পারবা, ওই দিন আর কষ্ট লাগবে না ভাই। কারণ তুমি জানো এই পরিশ্রমের পিছনে বিউটিফুল একটা রেজাল্ট ইনশাল্লাহ আমার জন্য ওয়েট করতেছে। আচ্ছা। তাহলে তো বুঝলাম ব্যাপারটা। তাহলে এবার ভাই আমি যদি একটু জানতে চাই যে আপনার নরডেম আসলে আপনার ধরেন আপনি তো ভর্তি হওয়ার আগে কিছুটা এক্সপেকটেশন ছিল আপনার যে নরডেম এমন হবে বা কিছু তো জানতেন। তো এখন ওই নরডেমে ভর্তি হওয়ার পরে বা ২ বছর পড়ার পরে আপনার আসলে মানে রিয়ালিটি ভার্সাস এক্সপেকটেশন এর যে ছিল ওটা কেমন ছিল? নাকি যা এক্সপেক্ট করছেন তা পেয়ে গেছেন? নাম্বার ওয়ান, আমার কোনো এক্সপেকটেশন ছিল না। আচ্ছা। আমার কথা হচ্ছে আমি স্টুডেন্ট, পড়বো। কলেজে এসে দেখি ওয়াও পড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, আচ্ছা, শেষ। তাহলে তো ভালোই। সো আমি ওই যে শুরুতে একটা কথা বললাম যে আমার মাইন্ডসেট ছিল আমি কষ্ট করব। এখনো আমার মাইন্ডসেট তাই, আমাকে কষ্ট করতে হবে। সো আমার আসলে ওই যে এক্সপেকটেশন রিয়েলিটি ম্যাচিং হ্যান ত্যান, আহ এইগুলো আমার কাছে মনে হয় একটু বোকামি। কারণ যখনই এক্সপেকটেশন রিয়েলিটি ম্যাচ করে না মানুষজন ফ্রাস্ট্রেটেড হয়।
সো আমার এত এক্সপেকটেশন রাখার দরকার কি? আমি পরিশ্রম করে যাব, আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, রেজাল্ট যেটা আসবে অবশ্যই ইনশাল্লাহ বিউটিফুল কিছু হবে। আচ্ছা, তাহলে ভাই আমি যেটা বুঝি যে তাহলে আপনি মনে হয় হচ্ছে এমন স্টুডেন্ট ছিলেন যারা হচ্ছে খুব রেগুলার ক্লাস করতো কিংবা মনোযোগ দিয়ে হ্যাঁ, ক্লাস আমি করতো। 100% মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট পাওয়া মানুষ। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স এর কথা বলি। আমার হচ্ছে ভাই 76 ছিল। ঠিক আচ্ছা, আছে? আর আমাদের লাগতো হচ্ছে 85। ঠিক হ্যাঁ। আছে? তো আমাদের গ্যাপ ছিল 9% এর, আর 9% এর জন্য হচ্ছে যে আমাকে কাজ-টাজ করতে হয়েছিল ভাই। হ্যাঁ, তখন তো পরিষ্কার-টরিষ্কার জেল ক্লাসের বাইরে হচ্ছে ঘষা বাজার ব্যাপার ছিল। ঘষা আমি এখানে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার ছোট ভাই সে কিন্তু হচ্ছে নটরডেমিয়ান। হ্যাঁ, সে হচ্ছে এইচএসসি 2014 গ্রুপ 5 এ ছিল। হ্যাঁ, তো আমার ছোট ভাইয়ের অ্যাটেন্ডেন্স কম ছিল। ওকে দিয়ে ডাইরেক্ট দেয়াল পরিষ্কার করানো হয়েছিল। হ্যাঁ, সেটাই। তো আমার আবার হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স ছিল ওটা নটরডেমে। হচ্ছে সার্টিফিকেটও দেয় না? হ্যাঁ, সার্টিফিকেট সার্টিফিকেট আমার কাছে দেয়। সার্টিফিকেট আছে। হ্যাঁ, বাট আমার কাছে আমি হচ্ছে ভাই আমি একটু মানে কি বলবো? আমি হচ্ছে কুমিল্লা থেকে হঠাৎ করে আসছি। আব্বু-আম্মু থেকে একটু ডিটাচ মানে তখন আমি আসলে জিনিসটা নিতে পারতেছিলাম না। সো আমি খাপ খাওয়াইতেও পারতেছিলাম না। তখন এমন হয়ে গেছে যে মানে আমি এক হোস্টেলে খাবার খুব একটা ভালো ছিল না। হুম। তো যেটা করতাম যে এই যে হোস্টেল থেকে কলেজে আসতাম, এসে ঘুমায়ে যেতাম। ক্লাসে ১ম মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি, বাট পরে আর ধরে রাখতে পারিনি। পরে দেখা গেছে যে আসলে আমি ট্র্যাকও হারাই ফেলছি। তো ঘুমায় যেতাম, এই হচ্ছে কথা। তো এখন লাস্ট মোমেন্টে আসলে ওই যে পরীক্ষার প্রেশার-টেশারের কারণে আসলে অ্যাটেন্ডেন্সও ঠিক রাখতে পারি নাই। তো এই কারণে দেখা গেছে যে আমার ১.৫ বছরে কিংবা ২ বছরে আমার কোন ধরনের কোন মেমোরিজই নাই। ইভেন আমি জানতামও না যে কোথায় কি আছে। বাট ওই যে আমি ওই যে অ্যাটেন্ডেন্স এর জন্য যে পরিষ্কার করার ব্যাপারটা ছিল, ওইটার কারণে আমি ব্যাপারটা পুরো নর্ডেম কলেজে সবকিছু দেখতে পাইছি যে না, নর্ডেম কলেজে এই জিনিসগুলো আছে। না, তো ওই আমি কলেজ লাইফে পুরো কলেজ ক্যাম্পাস ঘুরতাম। মানে অ্যাকচুয়ালি আমার কাজই ছিল রেগুলার ওই যে ২৩১ এই যে সামনে আমাদের ২৩১ হ্যাঁ, হ্যাঁ। ২৩১ এ ক্লাস ছিল। আমি একদম ১ম মানে হচ্ছে ২য় কলামের ১ম বেঞ্চে বসতাম। আমার রোল নাম্বার ছিল ৪৯, কিন্তু আমার রেগুলার অ্যাটেন্ডেন্স থাকার কারণে মানে যেহেতু কখনো ক্লাস মিস করতাম না, একদম সামনের বেঞ্চে চলে আসি আমি। মানে তখন একটা রুল ছিল যে যাদের অ্যাটেন্ডেন্স বেশি তারা শাফল করে সামনে চলে আসে। ও আচ্ছা। সো আমার সময় ওই রুলটা থাকার কারণে আমি একবার সামনে আসার পরে পিছনে যাইনি। সো একদম ফ্রন্ট বেঞ্চার, একদম স্যারের সামনে বসে ক্লাস করি। ক্লাস শেষ হলে হচ্ছে ল্যাবের আগে বাস্কেটবল গ্রাউন্ডে যে বাস্কেটবল খেলি নামাজটা পড়ে, ক্যান্টিনে যাই। ওইদিকে হচ্ছে অডিটোরিয়ামের ওইদিকে যাই। মানে ঘোরাঘুরির মধ্যে থাকতাম আমি অ্যাকচুয়ালি। হুম, হুম। সো আমি কলেজ লাইফটাকে এনজয় করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলব সেটা হচ্ছে যে ওই যে পড়ালেখার প্রেশারটা যেহেতু আমাকে নিতে হয় নাই। যেহেতু এটা আমার কাছে একটা নরমাল প্রসিডিউর। আমাকে টেনশন করতে হয় নাই। তবে একটা জিনিস আমি সাজেস্ট করব মানুষজনকে, বিশেষ করে গার্ডিয়ানদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব। আপনারা যারা ঢাকার বাইরে থেকে বাচ্চাকে নর্ডেন কলেজে পড়ানোর জন্য পাঠাবেন, ১ম একটা রিয়েলিটি চেক দিবেন। আপনার বাচ্চাটা আপনাকে ছাড়া একা থাকতে পারবে কিনা? কারণ অনেক সময় যেটা দেখা যায়, আমি আমার বন্ধু-বান্ধবের থেকে দেখছি, বেশ কিছু বন্ধু-বান্ধব আমারও ছিল। যারা তুমি কুমিল্লার বলতেছো, কুমিল্লার এক গাঁট্টি ফ্রেন্ড ছিল আমার। এরা এখানে হোস্টেলে থাকতো। এরা মাঝে মধ্যে খুব মন খারাপ করে থাকতো। বাসাকে মিস করতো বা এখানকার খাবার-দাবার আসলে হ্যাঁ। সবসময় স্ট্যান্ডার্ড হয় না। সো আমি এখনকার পরিস্থিতিতে, এখন যেহেতু অনলাইনে মোটামুটি পড়ালেখাটা সব জায়গায় এভেইলেবল। অনেক প্ল্যাটফর্ম আছে। অনেক ভালো টিচারের সংস্পর্শে আসতে পারতেছে। সো সবাইকে তো ভালোভাবে খারাপ বলা যাবে না। হুম, হুম, হুম। সো যদি একটু বুঝে শুনে অনলাইন প্ল্যাটফর্ম গুলা থেকে ভালো গাইডলাইন সাপোর্ট নেওয়া যায় ইনশাল্লাহ, আমি বলবো অবভিয়াসলি কলেজ একটা ফ্যাক্টর। হুম, হুম। বাট কলেজ ফ্যাক্টর হইলেও এনডিসি তে পাঠানোর জন্য বাচ্চাকে হোস্টেলে রেখে কষ্ট করাতে হবে, এইটা আমার কাছে মনে হয় না অত যৌক্তিক এখনকার পরিপ্রেক্ষিতে। হুম। আমাদের সময় সিনারিটা ভিন্ন ছিল। নেট ছিল না, অনলাইন ছিল না। ভালো কলেজ না হলে ভালো টিচার পাওয়া যাবে না, এটাই ব্যাপার ছিল। বাট আমি এখন বলবো যে এখনকার বাস্তবতায় আপনার নর্ডেন কলেজ ইজ এ গুড অপশন, বাট ইটস নট দ্য অনলি অপশন। এক্সাক্টলি। আমিও যেটা বলতেছিলাম যে আমার ক্ষেত্রেও ব্যাপারটা হইছে আমি তো নর্ডিমিয়ান। ঠিক আছে? আমার এখানে ভালো টিচার আছে। বাট আমি যদি ক্লাসে ঘুমিয়ে যাই আল্টিমেটলি আসলে স্যাররা ভালো পড়াচ্ছে, খারাপ পড়াচ্ছে আল্টিমেটলি কিছু যায় আসে না। আমার দেখা গেছে নিজেই পড়তে হচ্ছে কিংবা অনলাইনে হচ্ছে তখন অত ম্যাটেরিয়াল ছিল না অনলাইনে, বাট ওই খুঁজে পাওয়া যাইত। সো ওইসব জিনিস আমি দেখতাম আরকি। সো এই তো ভাই আল্টিমেটলি আসলে আমরা যদি এখন গাইডলাইন সেশনে চলে যাই যে নরডেমে টিকার জন্য কি করতে হবে? সো নরমালি তো আপনি তাহলে কোন কোচিং ছাড়াই তো টিকে গেছে। তাহলে আপনিও সাজেস্ট করবেন যে জাস্ট বই পড়তে। বই পড়তে, মেইন বই। এসএসসির ২ টা মানে হচ্ছে বছরে যা পড়ছে, মানে বই তামা করে ফেলতে হবে। বইয়ের হুম, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া থাকতে হবে। বিশেষ করে ম্যাথ, হায়ার ম্যাথের সবগুলা ম্যাথ করা থাকতে হবে। স্পেশালি উদাহরণগুলা। অনেকে মানে হচ্ছে গাফিলতি করে উদাহরণ করে না। হুম, হুম, সো যদি এসএসসি তে পড়া ২ টা বছরে যা আছে বইপত্র প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে, আর কিচ্ছু লাগবে না। বিশেষ করে একটা জিনিস এভয়েড করতে হবে। সেটা হচ্ছে কিছু কোচিং আছে বা কিছু গাইড আছে, এরা এইচএসসির ম্যাথ দিয়ে রাখে এখানে। হ্যাঁ, আমি সেদিন একটা নতুন গাইড একজন বের করছে, দেখলাম খুলে দেখে ওমা পুয়ার ম্যাথ। ওই
ভর কেন্দ্রের সরণ তো এসএসসি কোথাও আলোচনাতেই নাই, তাহলে কোয়ার ম্যাথ কেন একটা বাচ্চাকে করতে হবে? তারপর মানে লিটারালি আমি দেখি না অবাক হয়ে গেছি, ওই যে আমরা এইচএসসি তে পড়াই না একটা ব্লকের উপর একটা ব্লক তুলে কত ম্যাথ করতে হবে, এই ম্যাথ দিয়ে রাখছে একটা গাইডে। দেখা গেছে যে নর্ডেমের হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন বের হয় না, তো দেখা যাচ্ছে যে নিজের মন গড়ার মতো একটা কোশ্চেন দিয়ে যে এটা নর্ডেমে আসছিল। সো যেটা করতে হবে সেটা হচ্ছে 9-10 এর বই ভালোভাবে পড়তে হবে, যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে এসএসসির সিলেবাসের বাইরের কোনো কিছু পড়াই যাবে না। এই দুইটা করলে ইনশাল্লাহ এনডিসির চান্সের জন্য আর কিচ্ছু লাগবে না। এটাই তাহলে হচ্ছে ভাই, আমি জাস্ট একটা লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই যে আপনার লাইফে আসলে নর্ডেমটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলছে, মানে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আর বাকি যারা ধরেন আর টিকবে কিংবা টিকবে না যারা, তো তাদের জন্য আসলে আমাদের কলেজটা কতটুকু ফ্যাক্টরি হিসেবে কাজ করবে আর কি, এই ব্যাপারটা দিয়ে আমরা শেষ করি। আমি সবসময় বলবো চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার পড়াটা সবচেয়ে জরুরি। তুমি কোন কলেজে পড়তেছো ডাজন্ট ম্যাটার। কারণ কি, বুয়েটে কি অন্যান্য জায়গা থেকে চান্স পায় না? বুয়েটে কি নর্ডেম কলেজের বাইরে থেকে ফার্স্ট হয় নাই? মেডিকেলে কি নর্ডেম কলেজের বাইরে থেকে ফার্স্ট হয় নাই? সুতরাং কলেজ ভালো হলে তোমার অপশনটা বেশি। কিন্তু মাথার মধ্যে এটা ঢুকায়ও না, বা গার্ডিয়ান যারা আপনার এটা নিয়েন না যে আচ্ছা এনডিসি তে হয় না আমার বাচ্চার কি হবে। এনডিসি তে হলে ভালো, না হলে এটা নিয়ে প্যারা নেওয়ারই দরকার নেই। এবং ভুলেও দয়া করে একটা কাজ করবেন না, সেটা হচ্ছে বাচ্চার যদি এনডিসিতে না হয় বাচ্চাকে বলবেন না তুমি তো এনডিসিতে চান্স পাও নাই। এটা একটা ক্রাইম। কেন এটা ক্রাইম? দুটো কারণে। এক হচ্ছে এনডিসি কিন্তু অনেক পিছিয়ে পড়া বাচ্চাকে সুযোগ দেয়, বিভিন্ন জেলা থেকে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে আসে। জেলা এটা কোঠা আছে। জেলা কোটা, এটা কিন্তু এনডিসির একটা ভালো গুণ। কারণ এনডিসি চায় যে সকল বাচ্চা সংমিশ্রণ হোক, তখন দেখা যায় ভালো কিছু বাচ্চাও বাদ পড়ে যায় সিলেকশন প্রসিডিউরে। সো এনডিসির সিলেকশন প্রসিডিউর সম্পূর্ণরূপে মেধার উপরে না, কিছুটা জেলা কোটা আছে। তো দেখা গেল একটা বাচ্চা হয়তো বা ডিজার্ভিং মোর, কিন্তু ওই জেলা কোটার কারণে সে হয়তো বা বাদ পড়ে যাচ্ছে। সুতরাং একটা কলেজ এনডিসি হলো কি হলো না এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই। আর আরেকটা জিনিস এখন আমি বলি, আমাদের সময় তো আমাদের কলেজ ড্রেস ছিল না, তো আচ্ছা। আমরা কলেজ ড্রেস ছাড়া ঘুরতাম। এখন যেহেতু ড্রেস আছে, আমি এই কথাটুকু বলবো যারা হচ্ছে একদম মানে হচ্ছে মুসলিম এবং ইমানদারিতা নিয়ে অনেক চিন্তা করেন, তাদের জন্য বলবো যে এখানে যেহেতু ড্রেসে আপনার কলেজের যে ইউনিফর্মে ক্রুশ থাকে, ব্যাগে ক্রুশ থাকে, সো যদি আপনি ওই রকম ইমানদার হন যে না আমি আসলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চাই, তাহলে এনডিসি নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, So- আমাদের সময় দেখতাম যে অনেকে এরকম রুমাল দিয়ে রাখতো। হ্যাঁ, না আমি এটা কি বললাম যে যারা এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করেন, আমার তো জানানোটা কর্তব্য। সো আমি জানাচ্ছি, কিন্তু চয়েস তো মানুষের। সো মানে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা সত্যি সেটাকে আমার স্বীকার করে নিয়ে আগাইতে হবে। তো আমার হিসাব আমি দিব, আরেকজনের হিসাব তো সে দিবে। তো এখন সে যদি মনে করে যে না এই পুরুষ পরিধান আমি করবো না, এটা তো তার পার্সোনাল চয়েস, এবং আমাকে তাকে রেসপেক্ট করতে হবে যে সে আল্লাহর ভয়ে এই জায়গাটা থেকে নিজেকে বিরত রাখতেছে। আচ্ছা, তো লাস্টে আমরা যে টপিকটাতে ছিলাম যে কলেজ ফ্যাক্টর কিনা, সেখানে জাস্ট আমি একটু কথা বলবো যে আমাদের রিসেন্ট টাইমে যদি আমরা দেখি ভাই, নর্ডেম কলেজ থেকে কিন্তু ফার্স্ট কি হয়েছে বুয়েটে? ফার্স্ট হয় নাই তো। না, রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভেরিয়েশন দেখতে পাচ্ছি হ্যাঁ, কিন্তু, ঠিক আছে। আগে দেখতে পাচ্ছি ভেরিয়েশন খুব একটা হইতো না, ওই যে অনলাইনের কারণে, সেটাই আমি যেটা বলতেছি। চট্টগ্রাম থেকে ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, চট্টগ্রাম না, সরি বুয়েটে ফার্স্ট হলো কোথা থেকে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। মেডিকেলে ফার্স্ট হলো ওই যে মেডিকেল হয়ে গেছে। মেডিকেলটা কি খুলনা থেকে বোধহয় হলো, মানে যেটাই হোক, যাই হোক, মানে ঢাকা ঢাকা, থেকে হয় না। ঢাকা থেকে হয় না, সেটাই আমরা এখন দেখতে পাই যে একদম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সে এক্সেস পাচ্ছে, এটা ভালো একটা টিচারের, ঠিক না? সেটাই। সো এতটুকুই। সো ভাইয়াকে ধন্যবাদ, আমার একটা বেশ ভালো একটা আমরা কনভারসেশন করলাম। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।